আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা ক্লিপবোর্ড এবং ফন্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং সর্বশেষ আমরা একটি ফাইল সেভ করেছিলাম আমাদের ডেস্কটপে। ফাইলটির নাম ছিল থার্ড লেসন। আমরা এখন সেই ফাইলটি ওপেন করব। ওপেন করার জন্য থার্ড লেসন নামক ফাইলটির উপরে মাউস পয়েন্টার নিয়ে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে ফাইলটি খুলে যাবে। আমরা দেখতে পাচ্ছি গত পর্বে সেভ করা আমাদের সেই ফাইলটি, যেখানে আমরা ফরম্যাট পেইন্টারের সাহায্যে জানুয়ারিতে যে ফরম্যাটিংগুলো করা আছে একই রকম ফরম্যাটিং আমরা পুরো অংশ জুড়ে মাত্র ফরম্যাট পেইন্টার নামক অপশনটি ব্যবহার করে পুরো ফরম্যাটিংটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পেরেছি। এ ব্যাপারে কথা আজকে আমি তেমনভাবে আর বলতে চাচ্ছি না, বরং আমরা আজকে যেটি নিয়ে জানবো সেটি হচ্ছে সেল ফরম্যাটিংয়ের আরেকটি গ্রুপ বা ব্লক, যেটা এখানে মাইক্রোসফট এক্সেল 2007 অ্যালাইনমেন্ট নামে ভাগ করে দিয়েছে। আমরা সেই অ্যালাইনমেন্ট নামক অপশনটি নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা। অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা শুরু করার আগে গত পর্বে সেভ করা ফাইলটির আমরা সেভ করা লেখাগুলোকে আগে ডিলিট করে নেই। আজকে আমরা যেহেতু অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো, তো অ্যালাইনমেন্ট শুরু করার আগে আমরা যেখানে অ্যাপ্লাই করব সেরকম একটি টেক্সট আমরা এখানে লিখে নেই। ধরুন আমরা টেক্সটের নামেই দিলাম অ্যালাইনমেন্ট। আমরা এখানে লিখেছি অ্যালাইনমেন্ট। তো আসলে অ্যালাইনমেন্টের ব্যবহার পুরো দেখার জন্য আমরা যে কাজটি প্রথমে করে নেব সেটি হচ্ছে যে আমরা জাস্ট এটা দেখার জন্য, বোঝার জন্য এই কাজটি করতে হচ্ছে, আদারওয়াইজ এটি করার দরকার নেই। আমরা যেহেতু এখন দেখব অ্যালাইনমেন্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয়, সেজন্য আমরা যে কাজটি করব সেটি হলো কলামটি এবং রোটি বাড়িয়ে নেব। কলামটি বৃদ্ধি করার জন্য যে কলাম বৃদ্ধি করতে চাই সেই কলামের ডান দিকের গ্রিড লাইন হেডিংসে যেখানে জয়েন্ট হয়েছে সেখানে যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে মাউস পয়েন্টার চিহ্নটি এরকম হবে। মাউস পয়েন্টারের চিহ্ন এরকম দেখালে আমরা মাউসের লেফট বাটন প্রেস করা অবস্থায় যদি ডান দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের কলামটি বেড়ে যাবে। ঠিক একই প্রক্রিয়ায় আমরা যদি রোটি বৃদ্ধি করতে চাই, এটা 6 রো, যে রোটি বৃদ্ধি করতে চাই তার নিচের যে গ্রিড লাইনটি আছে, বটম গ্রিড লাইন, সেটিতে আমরা হেডারের এখানে নিয়ে হেডিংসের এখানে আমরা মাউস পয়েন্টার নিলে এটির চিহ্ন পরিবর্তন হবে এবং এই অবস্থায় আমরা ক্লিক করে যদি নিচের দিকে নামিয়ে নেই তাহলে কিন্তু আমাদের রোটিও বেড়ে যাবে। আমরা যেটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে অ্যালাইনমেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে লেখাটি লিখেছি সেটি যখন কলামটি রোটি ছোট ছিল তখন আমরা হয়তো বুঝতে পারিনি, তখন দেখা গেছে যে না, লেখাটি ঠিক পর্যায়ে আছে। বাট যখন আমরা রোটি বৃদ্ধি করেছি তখন দেখতে পাচ্ছি যে আমাদের এই অ্যালাইনমেন্ট লেখাটি একদম বটমে দেখা যাচ্ছে, আমাদের রো এর বটমে দেখা যাচ্ছে। তো আমরা এখানে কিছু পরিচিতি নিয়ে নেই। সর্বপ্রথমে এই যে সেলটি আমরা নির্ধারণ করেছি এই সেলটির এই নিচের গ্রিড লাইনটিকে বলা হবে এটি হচ্ছে বটম, এটি হচ্ছে বটম অ্যালাইনমেন্ট। উপরের দিকটা হচ্ছে টপ অ্যালাইনমেন্ট এবং মিডিল যে জায়গাটি এটির নাম হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট। আবার আমরা যদি এদিক থেকে বিবেচনা করি, মানে এদিকে, তাহলে এটি হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, মাঝামাঝি জায়গাটি হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট এবং ডান দিকের এই জায়গাটি হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। আমরা এটি আসলে এর প্রয়োগ দেখলেই বুঝবো। আমরা ধরুন এখন এই লেখাটি আছে লেফট, মানে যে কোনো টেক্সট যদি আমরা লিখি কোনো কলামে সেটি অবশ্যই বাই ডিফল্ট লেফট সাইডে থাকবে। তো আমরা যেহেতু এটি টেক্সট আকারে লিখেছি এটি বাই ডিফল্ট লেফট সাইডে আছে, এটা লেফট অ্যালাইনমেন্টে আছে। আমরা যদি এটাকে সেন্টারে নিতে চাই তাহলে আমরা এখানে এটি হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটি হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, এটি হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। তো আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করতে হলে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের লেখাটি মাঝামাঝি জায়গায় চলে আসছে। আমরা যদি মনে করি যে না আমরা রাইট সাইডে নেব, একদম ডান দিকে, তাহলে রাইট অ্যালাইনমেন্ট, এটি হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের লেখাটি ডান দিকে চলে যাচ্ছে। আবার যদি আমরা বাই ডিফল্ট নিতে চাই, যেহেতু এখন লেখাটি রাইট অ্যালাইনমেন্টে আছে, এখানে শো করাচ্ছে কালারটি,
এটাতেই আমরা যদি ক্লিক করি তাহলে আমরা বাই ডিফল্ট দেখতে পাচ্ছি। এখন কিন্তু কোনোটির উপরে কালার নেই। উপর থেকে নিচে যদি আমরা করতে চাই তাহলে নিচের দিকে হচ্ছে বটম, উপরটা হচ্ছে টপ এবং মাঝামাঝি জায়গাটা হচ্ছে মিডিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি অপশন এখানেও একই রকম রয়েছে। এটি হচ্ছে টপ অ্যালাইনমেন্ট, যেমন এখানে ক্লিক করলে আমাদের লেখাটি উপরের দিকে উঠে যাচ্ছে। এটি হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট, এটি ক্লিক করলে লেখাটি মাঝামাঝি চলে আসতেছে। এটি হচ্ছে বটম অ্যালাইনমেন্ট, তাহলে আমাদের লেখাটি একদম নিচে চলে আসছে। আবার যদি মনে হয় যে না আমরা এটিকে মিডল অ্যালাইনমেন্ট করেছি কিন্তু এদিক থেকে আমরা সেন্টার করব, তাহলে মিডল অ্যালাইনমেন্ট থাকা অবস্থায় যদি আমরা সেন্টার অ্যালাইনমেন্ট ক্লিক করি তাহলে সেন্টার অ্যালাইনে ক্লিক করলে এবং মিডল অ্যালাইনে ক্লিক করলে আমাদের লেখাটির দৃষ্টিনন্দন হচ্ছে, সুন্দর দেখাচ্ছে। আমাদের লেখাটি কিন্তু এখন সুন্দর দেখাচ্ছে কারণ আমাদের লেখাটি এখন মাঝামাঝি জায়গায় এসেছে। তো আমরা এখানে এই ফরম্যাটিংটা জানলাম, এখানে কিভাবে আমরা টপ অ্যালাইন করতে পারি, মিডল অ্যালাইন করতে পারি এবং বটম অ্যালাইন করতে পারি, কিভাবে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন এবং রাইট অ্যালাইন করতে পারি। এরপরের যে অপশনটি ওরিয়েন্টেশন, এটির নাম হচ্ছে ওরিয়েন্টেশন। আমরা এই লেখাটিকে ওরিয়েন্টেড করতে পারবো, ঘুরিয়ে পেঁচিয়ে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা লিখতে পারবো। যেমন অ্যালাইনমেন্ট লেখাটি আমাদের আছে বাম থেকে ডানে, আমরা যদি এমন করতে চাই না এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, সেক্ষেত্রে আমাদের ওরিয়েন্টেশন ইউজ করতে হবে। ওরিয়েন্টেশনে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ। এখানে একটি স্যাম্পলও দেওয়া আছে যে লেখাটি আমরা এটি ক্লিক করলে লেখাটি এরকম হবে। তো আমরা দেখি এটি ক্লিক করলে লেখাটি আমাদের ঘুরে যাচ্ছে। আবার এখানে আমরা একটি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, এটি এখানে স্যাম্পল লেখা দেখাই দিচ্ছে যে এটিতে ক্লিক করলে এরকম হবে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটি ঘুরে যাচ্ছে। আবার যদি এখানে ভার্টিক্যাল টেক্সট করি, ভার্টিক্যাল উপর থেকে নিচের দিকে করি, তাহলে এটাতে যদি ক্লিক করি তাহলে লেখাটি কিন্তু আমাদের উপর থেকে নিচে আসছে, যদিও দেখা যাচ্ছে না কারণ আমাদের রোটা ছোট। রোটাকে আমরা বাড়িয়ে নেই, এখানে রোটি যদি আমরা বাড়িয়ে নেই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটি অ্যালাইনমেন্ট লেখাটি ভার্টিক্যালি লেখা হয়ে গেছে। যদি হয় যে না ভার্টিক্যালি না, আমরা এটিকে রোটেট টেক্সট আপ করে দেব, তাহলে এটি লেখাটি এরকম দেখাচ্ছে। আবার যদি মনে হয় যে এরকম না, আমাদের লেখাটি এরকম হলে ভালো হতো, এরকমও দেখাচ্ছে। এটি আমাদের ইচ্ছা মতো আমরা অ্যাঙ্গেল ক্লকওয়াইজ বা যে কোনো যেমন চাই এখান থেকে ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা লেখাটিকে সুন্দরভাবে সাজিয়ে আমরা প্রদর্শিত করতে পারি। এরপরের যে বিষয়টি, আমরা এখানে কোনো ওরিয়েন্টেশন চাই না। এখন এখানে ওরিয়েন্টেশনটা কিন্তু আগের অবস্থায় বাই ডিফল্ট করার মতো কোনো অপশন আমরা এখানে খুঁজে পাচ্ছি না। এমন যদি হয় যে না আমরা এটিকে তো আগের অবস্থায় নিতে চাচ্ছি, এখন তো আমি কোনো অপশনই খুঁজে পাচ্ছি না, তাহলে আমি আগের অবস্থায় কীভাবে নেব? আগের অবস্থায় নেওয়ার জন্য আমাদের ওরিয়েন্টেশন থেকে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সে আমরা দেখতে পাচ্ছি এখানে ওরিয়েন্টেশনে এখানে টেক্সট দেখাচ্ছে, টেক্সটটি 45 ডিগ্রি, নিচে যে লেখা আছে 45 ডিগ্রি, আমাদের লেখাটি 45 আছে কিন্তু আমরা নিতে চাই এটি সোজা। তাহলে আমরা সোজা নিতে চাইলে এখানে লাল চিহ্নটা আছে, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটি 0 ডিগ্রি, অথবা আমরা এখানে ধরুন এখানে আগের অবস্থায় নেই 45 ডিগ্রি আছে, এখানে যদি আমরা এই লেখাটি এটিকে যদি আমরা মুছে দিয়ে 0 ডিগ্রি করে দেই তাহলেও কিন্তু আমাদের লেখাটি সুন্দর দেখাবে। এরকম রাখা অবস্থায় যদি আমরা ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটি ঠিক পূর্বের যে অবস্থায় ছিল, হরিজেন্টালি ছিল লেফট থেকে রাইটে, সেটি কিন্তু দেখাচ্ছে। আবার যদি মনে হয় যে না এটি আমরা আগের অবস্থায় বাই ডিফল্ট যেমন লেফট অ্যালাইনমেন্ট ছিল সেখানে নিয়ে যাব, তাহলে আমরা অ্যালাইনমেন্ট এখানে দেখা যাচ্ছে এটি কালার চিহ্ন, কালারটি পরিবর্তিত হয়েছে। আমরা কালারে যদি আবার ক্লিক করি তাহলে এটি লেফট অ্যালাইনমেন্টে চলে যাচ্ছে। এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু আমাদের বটম অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। এ হচ্ছে ওরিয়েন্টেশন। এখন যদি এমন হয় যে না আমাদের লেখাটি অনেক বড় কিন্তু আমরা এই কলামটি যেভাবে বৃদ্ধি করেছি আমরা বাড়াতে চাই না, ধরুন কলামটি আগের অবস্থায় নেই, কলামটি এতটুকু ছিল কিন্তু আমরা এখানে লিখেছি শুধু অ্যালাইনমেন্ট লিখিনি, এইখানে লিখেছি যে অ্যালাইনমেন্ট বা এখানে ধরুন লিখেছি যে হাউ টু অ্যালাইন মাই টেক্সট। আমরা এই লেখাটি লিখলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটি বড় হওয়ার কারণে
আমরা লেখাটি যদিও জি কলামে শুরু করেছিলাম G6-এ, লেখাটি কিন্তু অলরেডি H0 H6 পর্যন্ত চলে গিয়েছে। আমরা আসলে লেখাটি ওই সেলটিতে নিতে চাই না, আমরা শুধু এই সেলটির মধ্যে রাখতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র আমরা জি কলামের 6 নম্বর যে সেল G6, আমরা এটিতেই আমাদের পুরো লেখাটি রাখতে চাই। তাহলে কি করব, তাহলে এটি করা যায় যে এক হচ্ছে আমরা কলামটি বৃদ্ধি করতে পারি, অন্যটি হচ্ছে যে না, কলামটি বৃদ্ধি না, কলামটি আগের অবস্থায় থাকা অবস্থায় এখানে যদি র্যাপ টেক্সট নামক অপশনটিতে ক্লিক করি, তাহলেও কিন্তু আমাদের লেখাটি একটি সেলের মধ্যে থাকবে, কিন্তু আমাদের সেলটি নিচের দিকে বেড়ে যাবে। এবং আমরা এখান থেকে কিন্তু লেখাটিকে যদি আমরা সেন্টার করি, তাহলে কিন্তু লেখাটি দেখতে সুন্দর দেখাচ্ছে। কিংবা আমরা যদি এই সেলটি একটু বাড়িয়ে নেই, তাহলে কিন্তু লেখাটি আমাদের সুন্দর দেখাচ্ছে। এবং সেই সাথে যদি আমরা এখানে মিডিল অ্যালাইন করি, তাহলে লেখাটি আমাদের দৃষ্টিনন্দন হচ্ছে। এই হচ্ছে র্যাপ টেক্সট। আবার যদি আমরা র্যাপ টেক্সটে ক্লিক করি, তাহলে আমাদের লেখাটি আগের অবস্থায় যাবে এবং আমরা বাই ডিফল্ট যা ছিল আমরা সেরকম করে ফেলতে পারি। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের পরের যে সেলটিতে গিয়েছে, আমরা এই সেলটি বাড়াতে চাই না, মানে কলামটিও আমরা বৃদ্ধি করতে চাই না, রোটিও আমরা নিচের দিকে নামাতে চাই না, আমাদের লেখাটি এরকমই থাকবে। এই কলামের মধ্যে এইচ কলামের যে সেলটি দখল করেছে বা নিয়ে নিয়েছে সেটিও থাকবে। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই দুইটি সেলকে একত্রিত করে দিতে হবে। এই একত্রিত করার নাম হচ্ছে মার্জ। এখানে দুইটি সেল আছে, দেখুন এখানে ক্লিক করলে একটা সেল দেখাচ্ছে, এখানে ক্লিক করলে একটা সেল দেখাচ্ছে। কিন্তু এমন যদি হয় যে আমি এখানে ক্লিক করব কিন্তু আমাদের দুইটা সেল এরকম দেখাবে, সেটির নাম হচ্ছে মার্জ করা। সেটি মার্জ করার জন্য আমাকে প্রথমে সেল দুটো, যে সেলগুলোকে আমি একত্রিত করতে চাই সে দুটোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা অবস্থায় এখানে মার্জ নামে মার্জ অ্যান্ড সেন্টার অপশন আছে, এটিতে ক্লিক করলে আমার এই লেখাটি মার্জ হবে এবং সেন্টার হবে। তো এখানে আমি ক্লিক করি, তাহলে এটা দেখাচ্ছে কি যে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে পুরো অংশটাই কিন্তু আমার সিলেক্ট হচ্ছে। তার মানে কি দুইটি সেল এখন কিন্তু একটি সেলে রূপান্তরিত হয়েছে। এখন কিন্তু আমার এই সেলটির নাম হচ্ছে একটি সেল। এই একটি সেল, এটিতে কিন্তু দেখাচ্ছে G6। এটিতেও যদি আমি ক্লিক করি তবুও কিন্তু আমার G6 দেখাচ্ছে, কারণ আমি পুরো অংশটাকে একটি সেল তৈরি করেছি। এমন যদি হয় যে না, আমি এখান থেকে এই পুরোটাকে একটি সেল বানিয়ে নেব, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে মার্জিন সেন্টার যদি আমরা ক্লিক করি, একবার ক্লিক করে ঠিক অবস্থায় নিলাম, আবার যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু পুরো সেলটি, এখানে ক্লিক করলেও আমার পুরো অংশটি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমাকে দেখাচ্ছে F6, মানে আমি যতটা সেলেই একত্রিত করি না কেন, যে সেল থেকে আমার লেখাটি স্টার্ট হবে সেই সেলটির নামেই আমার এই পুরো সেলটির নামকরণ হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই হচ্ছে অ্যালাইনমেন্টের যে আলোচনাটুকু করলাম, সেই আলোচনা এবং আগের ফন্ট এবং ক্লিপবোর্ড নিয়ে যে আলোচনা করেছি, তিনটির সমন্বয়ে আমরা একটি ছোট্ট প্রজেক্ট করব, যে প্রজেক্টের মাধ্যমে আমরা আবারও পুরো বিষয়টাকে আমরা নতুন করে দেখতে পাবো। নতুন করে দেখার জন্য চলুন আমরা শুরু করি। এই লেখাটিকে আমরা আনমার্জ করে দিই এবং আমরা ডিলিট করে দিই। আমরা একটি ক্লাস রুটিন বানাতে চাচ্ছি, বা দৈনন্দিন যে ওয়ার্কের রুটিনগুলো থাকে, আমরা প্রত্যেকদিন যে কাজগুলো করি আমরা রুটিন আকারে সাজিয়ে নিতে পারি। ধরুন এটা ক্লাস রুটিন ফর মি, এটি একটি আমি লিখলাম এটি বোঝানোর জন্য। এটি হচ্ছে ক্লাস রুটিন ফর মি। কিন্তু এখানে লিখলে আমার আসলে লেখাগুলো নিচের দিকে চলে আসবে এরকম মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে লেখাটি আবার এখানে উপরের দিকে হেডিংসে লিখলে মনে হয় ভালো হতো। তো সেক্ষেত্রে লেখাটিকে আমি সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমরা শিখেছি ক্লিপবোর্ড থেকে কাট অপশনে ক্লিক করতে হবে। এখানে কাটে ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে, এবং আমি যদি পেস্টের মাধ্যমে এটি যেখানে পেস্ট করব, ধরুন আমি এই সিতে পেস্ট করতে চাচ্ছি, C1-এ, সেক্ষেত্রেও যদি আমি এখানে পেস্টে ক্লিক করি তাহলে আমার কিন্তু পুরো লেখাটি সেখানে চলে যাচ্ছে। আমরা ধরুন আজকে ডেজ নেম লিখব, ডেজ নেম লিখলাম। ধরুন আজকে দিনের নাম হচ্ছে স্যাটারডে। তো স্যাটারডে আমি যদি বাকি দিনের নামগুলো লিখতে চাই, তাহলে আগে আমরা আলোচনা করেছি এখানে মাউস পয়েন্টার যোগ চিহ্নের মধ্যে হলে নিচের দিকে নামিয়ে নিলে আমাদের যে কয়দিনের নাম আমরা লিখতে চাই, যতদূর নামাবো ততদূর এক্সেল লিখে দিবে, এবং আমরা এটা বৃহস্পতিবার পর্যন্ত, শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা লিখে নিলাম। তো এই অবস্থায় আমরা ধরুন ডেজ নেম লিখলাম। এখানে আমরা প্রথম, যেহেতু এটি ক্লাস রুটিন, তাহলে প্রথম ঘন্টায় মানে প্রথম ক্লাসটা আমাদের কি হবে, তাহলে এটি আমরা লিখতে পারি ফার্স্ট পিরিয়ড। এরপরে আমরা অবশ্যই লিখব সেকেন্ড পিরিয়ড। তো এটি আমরা যেহেতু আগেই শিখেছি যে একটিকে কমান্ড দিলে আমরা কিন্তু এটি আর লিখতে হবে না,
তাহলে আমাদের অটোমেটিক ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড এটি কিন্তু এক্সেল লিখে দিচ্ছে। এক্সেলের এটি সুবিধা। ধরুন আমি এখানে লিখলাম বাংলা ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার, এটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, এটি হচ্ছে ম্যাথমেটিক্স, এটি ধরেন হচ্ছে সোসিওলজি, এটি ধরেন হার্ডওয়্যার, এটি আমি এমনি নাম দিলাম, যেটি হচ্ছে আপনাদের যেগুলো প্রয়োজন সেটি দিলেন। এটি হচ্ছে সফটওয়্যার। ধরুন আমার এদিকে এসে ক্লাসগুলো চেঞ্জ হবে, কিন্তু আমি এটি বোঝানোর জন্য যেহেতু করতেছি, এখানে আমি আর চেঞ্জ করলাম না। এই একই লেখাগুলোকে এখানে যদি আমি ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে আমার প্রত্যেকটা ক্লাস মনে হলো যে প্রত্যেক দিনই একই ক্লাস হবে। যাই হোক, এখন আমরা এই লেখাগুলোকে সুন্দর করে সাজাই। যেহেতু কিছু লেখা নিচে পড়ে গেছে, যেমন ইংলিশ ফার্স্ট পেপার লিখেছি কিন্তু অর্ধেক লেখা এখানে দেখা যাচ্ছে না, ম্যাথমেটিক্সের TIC দেখা যাচ্ছে না, তার মানে এই সেলগুলোকে একটু বাড়িয়ে নিতে হবে, কলামগুলোকে একটু বাড়িয়ে নিতে হবে। বাড়ানোর জন্য আমরা এখানে মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করলে এটি যতটুকু দরকার জায়গা নিয়ে নেবে। দেখুন প্রত্যেকটিতে আমি ডাবল ক্লিক করছি, তাহলে যতটুকু স্পেস দরকার কলামটি ততটুকু বাড়বে, ততটুকুই বাড়বে। এইখানে ধরুন এখানে আমার স্পেসটি ডাবল ক্লিক করলে বেশি বাড়বে, কারণ এটিকে আমি পুরোটাকে সিলেক্ট করেছি। এটিকে আমি আগে মার্জ করে নেব। আমার লেখাগুলো এত দূর যেহেতু, এই পুরো লেখাটি এই কয়টি সেলকে আমি একত্রিত করব। এই রোর মধ্যে যে সেলগুলো আছে সব একত্রিত করব। সেক্ষেত্রে আমি এখানে মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করলে কিন্তু আমার লেখাটি মাঝখানে আসতেছে এবং একটি কিন্তু কলাম হচ্ছে। এবং এখানে আমি এখন যদি ডাবল ক্লিক করি তাহলে আমার লেখাটি সুন্দর হচ্ছে। এই হচ্ছে ক্লাস রুটিন। তো ব্যতিক্রম কি, আমরা কিন্তু এখানে অলরেডি ব্যবহার করেছি মার্জ অ্যান্ড সেন্টার, কাট। নতুন করে যা ব্যবহার করব, এটি ধরুন আমাদের এই লেখাগুলোর পুরো লেখাগুলোর ফন্ট স্টাইলটা আমরা চেঞ্জ করব। তাহলে পুরো লেখাগুলো আমরা সিলেক্ট করি, এভাবে পুরো লেখাটি সিলেক্ট করি। ফন্ট আছে এখন, এটি ফন্টটি আমরা চেঞ্জ করে নেব। ফন্টের স্টাইল যেটি ভালো লাগে আমরা বলেছি ঠিক সেভাবে আমরা চেঞ্জ করে নেব। ধরুন আমি ফন্ট স্টাইল যে কোনো একটি আর কি, ধরুন এটাই নিয়ে নিলাম ফন্ট স্টাইল, এটি নিলাম। সাইজ 11 আছে, 11 থাকলো, আর অন্য কিছু না। এখানে আমরা আর কিছু করতে চাচ্ছি না। তো আবারও দেখতেছি যে কলামটি ছোট হয়েছে। একটু ডাবল ক্লিকের মাধ্যমে প্রত্যেকটি কলামকে আমরা এখানে যখন গ্রিড লাইনের ঠিক হেডিংসের মাঝামাঝি জায়গায় ডাবল ক্লিক করব, তখন যতটুকু স্পেস দরকার কলামটি ততটুকু স্পেস নিয়ে নেবে। তো আমরা লিখলাম। এখন এই ক্লাস রুটিন এই লেখাটি, এটিকে আমরা একটু ফরম্যাটিং করব, মানে এটিকে একটু মোটা করব। যেহেতু আমাদের এটা হেডিংস, একটু মোটা করার জন্য বোল্ড অপশন ক্লিক করতে হবে। এটিকে ইটালিক করতে গেলে একটু ইটালিক আইতে ক্লিক করার মাধ্যমে ইটালিক করা যাবে। এটির যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই, তাহলে এটির ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারি। ধরুন এখান থেকে আমরা ইয়েলো কালারটি চুজ করলাম, এবং আমরা যদি ফন্ট কালারটি চেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফন্ট কালার ধরুন আমরা রেড দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার ক্লাস রুটিন। লেখাটি সুন্দর হলো। এটির সাইজ আমরা বাড়িয়ে দিতে পারি। সাইজের জন্য এখান থেকে আমরা ধরুন এটিকে 16, 14 যেটি চাই আর কি, ধরুন 14 সাইজ করে দিলাম। এই অবস্থায় আমরা উপরের যে লেখাগুলো আছে, ডেজ নেম, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, এটিকেও আমরা একটি কালার দেই। তো এটির ব্যাকগ্রাউন্ড কালার ধরুন দিলাম, এটি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। আর ধরুন যে আমার ফন্ট কালারটি আমি ইয়েলো দিলাম। এই হচ্ছে কালার হওয়ার কারণে লেখাটি সুন্দর দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই লেখাগুলোকে আমি আলাদা কিছু স্টাইল করব। তো আমরা এখানে কিন্তু সব অলরেডি ইউজ করেছি। আমরা এখন যাব এগুলোতে। আমরা এই লেখাগুলোকে পুরোটাকে সিলেক্ট করে আমরা যদি এটিকে সেন্টার ক্লিক করি, তাহলে সব লেখাগুলো আমাদের সেন্টার হয়ে যাবে। এটা যদি মিডিল অ্যালাইন ক্লিক করি, তাহলে সব লেখাগুলো আমাদের মিডিল অ্যালাইনও হয়ে গেছে। তাহলে আমরা মিডিল অ্যালাইন, সেন্টার অ্যালাইনে ক্লিক করে নিলাম। এই অবস্থায় আমরা লেখাগুলোকে একটু ওরিয়েন্টেড করব। ওরিয়েন্টেড করার জন্য ধরুন এই স্যাটারডেটাকে এটিকে আমরা করি, ফরম্যাটিং করি। এটিকে ফরম্যাটিং করার জন্য ধরুন এখানে আমরা অ্যাঙ্গেল ক্লকওয়াইজ এরকম করলাম দেখার সৌন্দর্যের জন্য। এটিরও ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের মতো করে এরকম দিতে পারি, বা অন্য যেটি দিতে পারবো। এবং আমরা ধরুন এখান থেকেও ফন্ট কালারটা রেড করে দিলাম। যদি এইরকম স্টাইলে আমি একটির পর একটি ঘর সাজাই, তাহলে কেমন হয়? এটির মতো করে যদি এটি করতে চাই, তাহলে ফরম্যাট পেইন্টারের সাহায্যে এখানে ক্লিক করলে একই রকম হবে। সব আমাদের যে ফরম্যাটিংগুলো আছে সব এখানে কিন্তু ইউজ হচ্ছে। আবারও যদি এখানে ক্লিক করি
হচ্ছে। আবার যদি ক্লিকের মাধ্যমে এখানে ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে। একইভাবে আমি এটিকে যদি ফরম্যাট করতে চাই, ধরুন এটিকে আমি অন্য একটি ফরম্যাট দেবো। এটিকে ফরম্যাট দেওয়ার জন্য ধরুন এটির আমি ব্যাকগ্রাউন্ড কালার দেব এটিকে আমি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ করব। এদিকে ফন্ট কালারটা এটিও রেড দিই, খারাপ লাগতেছে না, দেখতে ভালোই লাগতেছে। এই অবস্থায় আমি একই রকম করে এটি করতে চাই, তাহলে ফরম্যাট পেইন্টারের সাহায্যে এরকম, আবার ফরম্যাট পেইন্টারের সাহায্যে এরকম করে নিলাম। আমাদের কিন্তু দৃষ্টিনন্দন হচ্ছে লেখাটি, ধীরে ধীরে আকৃতিটা চেঞ্জ হচ্ছে। এখন আমি চাচ্ছি যে এইটির মতো হবে এই সানডে লেখাটি, তাহলে এটিতে রেখে যদি ফরম্যাট পেইন্টারের সাহায্যে এটিতে ক্লিক করি তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এটি যেহেতু এরকম হচ্ছে, একটার পর একটা আমরা এরকম করব, তাহলে ফরম্যাট পেইন্টার এবং এখানে ক্লিক করলে এটি চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার ফরম্যাট পেইন্টার এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার ফরম্যাট পেইন্টার এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা এই স্যাটারডে লেখাটির মতো এই বাংলা ফার্স্ট পেপারটি করব। তাহলে এখানে রাখা অবস্থায় ফরম্যাট পেইন্টার দিলে এখানে, আবার এটির মতো এটি করতে চাইলে ফরম্যাট পেইন্টার এবং এখানে, এইটির মতো এটি করতে চাইলে ফরম্যাট পেইন্টার এবং এখানে, তাহলে কি লেখাটি দেখতে সুন্দর হচ্ছে। এখন আমরা পুরো লেখাটিকে সিলেক্ট করে আমরা যদি ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এটি পুরো এই নিচের এই লাইনগুলোর মধ্যে আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমার মনে হয় যে আমাদের একটি সুন্দর দৃষ্টিনন্দন ক্লাস রুটিন তৈরি হয়ে গেছে। এভাবে আমরা আমাদের পছন্দ মতো, আমাদের প্রয়োজন মতো বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা করতে পারবো ধীরে ধীরে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।